সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাস, সমাসের অব্যয়ীভাব সমাস। এর আগে আমি দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাসের উপর আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আজকের বিষয় হচ্ছে অব্যয়ীভাব সমাস। প্রথমে আসি অব্যয়। তোমরা নামটা দেখে বুঝতে পারছো অব্যয়ীভাব। অব্যয়ীভাব কথার অর্থ হচ্ছে যার মধ্যে অব্যয়ের ভাব আছে। যে সমাসে অব্যয়ের ভাব আছে সেটি অব্যয়ীভাব সমাস। আর আমরা যদি সংজ্ঞা দিই, সংজ্ঞাটা বলতে হবে এভাবে: যেই সমাসে পূর্বপদে অব্যয় বসে এবং অব্যয়ের অর্থটা প্রধান রূপে প্রতীয়মান হয় সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তো আমরা দেখবো তাহলে অব্যয়টা কি। তোমরা নিচের ক্লাসে পড়েছো অব্যয়। অব্যয় কথাটার অর্থ হচ্ছে ব্যয়। যেই পদে কোনো ব্যয় নেই, কোনো খরচ নেই, কোনো পরিবর্তন নেই, কোনো ধরনের চেঞ্জ নেই, সেটি হচ্ছে অব্যয়। একটা উদাহরণ দেই, যেমন মনে করো আমি কথা বলছি, তুমি কথা বলছ, সে কথা বলছে। এই যে ক্রিয়াপদটা খেয়াল করো, পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলছি, তুমি বলছো, সে বলছে। একটা ক্রিয়াপদ বলা, সেটা কিন্তু পুরুষ ভেদে পরিবর্তন হচ্ছে। এরকম পুরুষ ভেদে তোমরা লক্ষ্য করে থাকবে, পুরুষ ভেদে, কাল ভেদে এই পদগুলো কিন্তু পরিবর্তন হয়। কিন্তু অব্যয় এমন একটা পদ যে পদে এগুলো ভেদে কোনো পরিবর্তন হয় না। তোমরা পদ প্রকরণে, আমরা যখন পড়ব পদ প্রকরণ আলোচনা করব, সেখানে বিস্তারিত অব্যয় নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা জানো যে পদকে মোটা দাগে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সব্যয় পদ, একটি অব্যয় পদ। অব্যয়ের মধ্যে তোমরা অব্যয়ের বিচিত্র ব্যবহার দেখেছো। ইংলিশে আমরা ধরো প্রেপোজিশন পড়েছো, কনজাংশন পড়েছো, ইন্টারজেকশন পড়েছো। তিনটাকে একসাথে আমরা বাংলায় বলছি অব্যয়। যেমন এবং, ও, আর, যদি, তথাপি, সুতরাং, এগুলো সব হচ্ছে অব্যয়। আবার উপসর্গ পড়েছো, মনে পড়ে কি? অব্যয়সূচক শব্দাংশ বলা হচ্ছে উপসর্গকে। বাংলা ভাষায় এরকম এই যে অনেক উপসর্গ আছে, বাংলায় আছে 21টি, সংস্কৃতিতে 20টি, বিদেশি কিছু উপসর্গ আছে। এই উপসর্গগুলো কিন্তু অব্যয়, অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গের কাজ কি? শব্দের আগে বসে অর্থের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, কিংবা নতুন একটা অর্থ প্রদান করে। এজন্য বলা হয়ে থাকে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ যৌতুকতা আছে। ঠিক আছে, আমরা কনফিউজড হব না। উপসর্গের মতো দেখবো এখানে, সেটিও কিন্তু অব্যয়। উপসর্গটা মনে রাখবে, রিমেম্বার ইট। উপসর্গটাও কিন্তু অব্যয়, অব্যয়সূচক শব্দাংশ। তো অব্যয়ীভাবে সমাসের সংজ্ঞাটা খেয়াল করো: যে পদে, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং পূর্বপদের অর্থটা, পূর্বপদটা প্রধান রূপে প্রতীয়মান হয় বা পূর্বপদ প্রাধান্য পায়, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? একটা কথা এখানে নিচে লিখে রেখেছি আমি, খেয়াল করো: কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্য রচিত হয়। ব্যাস বাক্যটা আমরা করব যে অব্যয়টা ব্যবহৃত হবে সেই অব্যয়ের অর্থ অনুসারে, অর্থযোগে। এখন দেখো, তোমরা তোমাদের টেক্সটে, বইয়ে যেই অব্যয়ীভাব সমাসের যে উদাহরণগুলো দেয়া আছে, সেগুলো আমি মোটামুটি ছকে নিয়ে এসেছি। তোমরা একটু ছকটা খেয়াল করো, ছকের দিকে একটু খেয়াল করো। দেখো, প্রথমে দেখো উপকণ্ঠ। উপকণ্ঠ, উপকূল। এটি উপটা অব্যয়, আবার এখানে উপকূলের উপটাও অব্যয়। এই যে লাল কালি দিয়ে আমি লিখে রেখেছি সামীপ্য, এটি হচ্ছে সামীপ্য অর্থে, সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আবার দেখো উপগ্রহ, উপনদী। অব্যয়টা হচ্ছে উপ, যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ক্ষুদ্র। এখানে লক্ষ্য করো উপশহর, উপগ্রহ, উপবন। কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য। এখানে উপগ্রহ শব্দটা আছে, আবার এখানেও আছে উপগ্রহ শব্দটা, দু জায়গায় আছে। দু জায়গায়, এক জায়গায় লিখলাম আমরা ক্ষুদ্র অর্থে, আরেক জায়গায় লিখেছি সাদৃশ্য অর্থে।
এখন দেখো এই যে নিচের কথাটা লিখেছিল, কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্য রচিত হয়। তাহলে অব্যয়ের অর্থটা কি ছিল? সামীপ্য, নিকট। সামীপ্যের আরেকটা অর্থ হচ্ছে নিকট। উপকণ্ঠ তার মানে কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। ঠিক একইভাবে উপকূল, কুলের সমীপে উপকূল, কুলের সমীপে, কুলের নিকটে উপকূল। এরপরে দেখো উপগ্রহ, গ্রহের ক্ষুদ্র, গ্রহের ক্ষুদ্র উপগ্রহ। নদীর ক্ষুদ্র উপনদী, নদীর ক্ষুদ্র উপনদী। ঠিক একইভাবে উপশহর, শহরের সদৃশ, শহরের সদৃশ উপশহর। এবং উপগ্রহটা কি হবে? গ্রহের সদৃশ, গ্রহের সদৃশ। এখানে বলেছিলাম গ্রহের ক্ষুদ্র। ব্যাস বাক্য যদি থাকে গ্রহের ক্ষুদ্র তাহলে উপটা ক্ষুদ্র অর্থে, আর ব্যাস বাক্য যদি থাকে গ্রহের সদৃশ তাহলে উপটা হবে সাদৃশ্য অর্থে। উপবন, বনের সদৃশ। ক্লিয়ার? এরপরে দেখো প্রতি দিয়ে, প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিবাদ, প্রতিকূল, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিপক্ষ, প্রত্যুত্তর। প্রতিদিন, প্রথমে আসো প্রতিদিন। এখানে প্রতিটা হচ্ছে অব্যয়, প্রতিটা অব্যয়। তাহলে কি দাঁড়ালো? কোন অর্থে? বিপসা অর্থে। বিপসা, বিপসাটা কি? বিপসাটা হচ্ছে পৌনঃপুনিক, পৌনঃপুনিকতা, বারবার, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, রেকারিং, যেটা বারবার ঘটে সেটিকে বলে বিপসা। যেমন দিন দিন, এটা ব্যাসবাক্য কি হবে? প্রতিদিনের ব্যাসবাক্য কি হবে? দিন দিন, দিন দিন, প্রতিদিন। ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। ঠিক একইভাবে তাহলে বিপসাটা কি? রেকারিং। এখানে আরেকটা কথা খেয়াল করো, প্রতিক্ষণে যে কথা, অনুক্ষণ একই কথা। অনুক্ষণ, অনুক্ষণের ব্যাসবাক্যটা হবে ক্ষণে ক্ষণে। প্রতিক্ষণের যে ব্যাসবাক্য, অনুক্ষণেরও একই ব্যাসবাক্য। অনুক্ষণ হবে কি? ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে অনুক্ষণ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে। এরপরে দেখো প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিকূল। এটা কোন অর্থে? বিরোধ অর্থে, বিরোধ। তাহলে প্রতিবাদের ব্যাসবাক্য কি হবে? বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ, প্রতিবাদ। প্রতিকূল, বিরোধ, বিরুদ্ধকুল, প্রতিকূল। তারপর দেখো প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি। এগুলো হচ্ছে কি অর্থে? প্রতিনিধি। প্রতিনিধি আমরা কি বুঝি? রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আমরা, আমি নিজে না গিয়ে যদি আমার পরিবর্তে আমার কাজটা করার জন্য কাউকে পাঠাই, সেটি হবে, তিনি হবেন আমার প্রতিনিধি। তো প্রতিচ্ছায়া, প্রতি, প্রতি, প্রতিচ্ছায়া কি হবে? প্রতিনিধি ছায়া, প্রতিনিধি ছায়া অথবা অনুরূপ ছায়া। ঠিক একইভাবে প্রতিচ্ছবি হবে অনুরূপ ছবি বা প্রতিনিধি ছবি। তারপর লক্ষ্য করো প্রতিপক্ষ, প্রতিপক্ষ, প্রত্যুত্তর, প্রতি, প্রতি। এখানে এই প্রতিটা প্রতিদ্বন্দ্বী অর্থে। প্রতিদ্বন্দ্বী মানে কি? এটা রাইভাল, শত্রুতা, একটা এনিমি, এরকম একটা ভাব থাকে। প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী পক্ষ বা বিরুদ্ধ পক্ষ, প্রতিপক্ষ। আর প্রত্যুত্তর কি হবে? উত্তরের উত্তর, প্রত্যুত্তর, পাল্টা উত্তর, প্রত্যুত্তর। এরকম আমরা বলি। প্রত্যুত্তর কথাটার অর্থ হচ্ছে উত্তরের উত্তর। তো এই দুটো হচ্ছে প্রতিদ্বন্দ্বী অর্থে। তাহলে আমরা লক্ষ্য করলাম একই অব্যয় প্রতি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এটি যদি তোমরা ছক আকারে লিখে রাখো, খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের আয়ত্ত করাটা খুবই সহজ হবে। এরপরে দেখো আপাদমস্তক। এখানে অব্যয়টা কি? আ। আ সমুদ্র হিমাচল, অব্যয়টা কি? আ। এটা কোন অর্থে? পর্যন্ত অর্থে। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, পর্যন্ত অর্থে। আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আজানুলম্বিত, জানু থেকে। আচ্ছা, এরপরে আসো আনত, ঈষৎ। এখানে খেয়াল করো আ, এটাও ছিল আ, এটা ছিল পর্যন্ত অর্থে। এখানে দেখো আনত এবং আরক্তিম, দুটি হচ্ছে অব্যয়। আনত মানে ঈষৎ নত। ব্যাসবাক্য কি হবে? ঈষৎ নত। ঈষৎ মানে খানিকটা,
আনত মানে অবনত, যেটাকে আমরা অবনত বলি, উন্নত অবনত। ঈষৎ নত, আরক্তিম, ঈষৎ রক্তিম। সুতরাং আ ব্যবহৃত হচ্ছে কোন অর্থে? ঈষৎ অর্থে। এখানে আটা ব্যবহৃত হয়েছে পর্যন্ত অর্থে। এরপর দেখো আমি লিখেছি নিরামিষ, নির্জল। এই যে নি আর নির একই কথা, কোন অর্থে? অভাব অর্থে। তাহলে এখানে কি বলবো? এখানে ব্যবহৃত হয়েছে নির, এখানে ব্যবহৃত হয়েছে নি, দুটো কিন্তু একই, অভাব অর্থে। নিরামিষ অর্থ হচ্ছে আমিষের অভাব, আমিষের অভাব। আর নির্জল, নির্জলের ব্যাসবাক্য কি হবে? জলের অভাব, জলের অভাব, নির্জল। ঠিক একইভাবে আমরা বলতে পারি ভাবনার অভাব, নির্ভাবনা, উৎসাহের অভাব, নিরুৎসাহ প্রভৃতি। তারপর দেখো অনুগমন, অনুধাবন। এখানে অব্যয়টা হচ্ছে অনু এবং কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পশ্চাৎ। অনুগমনের ব্যাসবাক্য কি হবে? পশ্চাৎ গমন, অনুসরণ, পশ্চাৎ গমন। অনুধাবন, পশ্চাৎ ধাবন। এখানে কি? এরপরে যথা, 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 এটি হচ্ছে অব্যয় এবং কোন অর্থে? অনতিক্রম্যতা, অনতিক্রম্যতা। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। ঠিক একইভাবে যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, অনতিক্রম্যতা। এরপর দেখো এখানে উদ্বেল, উচ্ছৃঙ্খল, উত। এখানে উত, উত হচ্ছে অব্যয়। এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অতিক্রান্ত। উদ্বেল এর ব্যাসবাক্য কি হবে? বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। আর উচ্ছৃঙ্খল হচ্ছে শৃঙ্খলাকে অতিক্রান্ত। শৃঙ্খলা কিন্তু আমরা তখন শৃঙ্খলা, ব্যাসবাক্যের শৃঙ্খলা তখন কিভাবে লিখতে হবে? তালব্য স দিয়ে শৃঙ্খলা লিখতে হবে। ঠিক আছে, আমরা সেটা সন্ধিতে পড়েছি। শৃঙ্খলা লিখতে কোন নিয়মে হয় সেটা আমরা সন্ধিতে আলোচনা করেছি। উচ্ছৃঙ্খল, শৃঙ্খল, শৃঙ্খলকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, উদ্বেগ। এরপর দেখো পরিপূর্ণ, পরি। এখানে পরি, এখানে সম, এই দুটো হচ্ছে পরি আর পরি সম একই কথা। কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পূর্ণ অর্থে, মানে সামগ্রিকভাবে পূর্ণ, পূর্ণ। তাহলে পরিপূর্ণ কথাটার অর্থ হচ্ছে, এটার ব্যাসবাক্য হবে সামগ্রিকভাবে পূর্ণ, সামগ্রিকভাবে পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণ, সামগ্রিকভাবে বা সামগ্রিকভাবে পূর্ণ, সম্পূর্ণ। এরপরে আসো পরোক্ষ। এখানে আছে পর, এখানে আছে প্র, এই দুটি হচ্ছে অব্যয়। এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? দূরবর্তী, দূরবর্তী। পরোক্ষ, পরোক্ষ মানে অক্ষির অগোচরে, অক্ষির দূরবর্তী, সেটি পরোক্ষ। আর প্র পিতামহ, পিতামহের বাবা, পিতামহের বাবা, তার মানে পিতামহের দূরবর্তী। পিতামহের বাবাকে কি বলবো? প্রপিতামহ বা পিতামহের দূরবর্তী। এই হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যারা বইটা পড়বে, বইয়ের পাশাপাশি এই ছকটাকে যদি তোমরা সামনে রাখো তাহলে তোমাদের বোঝাটা খুবই সহজ হবে। এখন আসো আমি প্রাদি সমাস এবং নিত্য সমাস নিয়ে একটু কথা বলবো, তারপর আমি আমার লেকচার শেষ করব। প্রাদি সমাস, প্রাদি সমাসটা কি? প্রাদি সমাসটা হচ্ছে, খেয়াল করো, প্রাদি প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যযযোগে, প্রভৃতি অব্যযযোগে তোমার কৃদন্ত বিশেষ্য, কৃদন্ত বিশেষ্যের সাথে যে সমাসটা হয়, কৃদন্ত বিশেষ্যের সাথে এই অব্যয়গুলোর সাথে কৃদন্ত বিশেষ্য পদের যে সমাস হয় সেটি হচ্ছে প্রাদি সমাস। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই আমি। প্রবচন,
প্রবচন, প্রকৃষ্ট রূপে বচন। প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট রূপে বচন। পরিভ্রমণ, পরিভ্রমণ, পরিরূপে ভ্রমণ। ঠিক আছে, খেয়াল করো ভ্রমণ কথাটার, ভ্রমণটা কি? ভ্রমণটা হচ্ছে কৃদন্ত বিশেষ্য। কৃদন্ত বিশেষ্যটা হচ্ছে ক্রিয়াপদ জাত বিশেষ্য। আমরা এটাকে, তোমরা ভার্বাল নাউন পড়েছ, ভার্বাল নাউন। ভোজন পড়েছিলে, ভোজন, ইটিং, ইটিংটা হচ্ছে ভোজন, বাংলায় বলি আমি এটাকে ভোজন। অর্থাৎ ক্রিয়াপদ থেকে আমি যখন নাউন করি তখন সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। আবার জিরান্ডও বলতে পারো, জিরান্ডের সাথে ভার্বের সাথে আইডি যোগ হবে, যখন সেটা নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। তো সুতরাং কৃদন্ত বিশেষ্য এবং তার আগে যদি এই অব্যয়টা থাকে, এইসব অব্যয়গুলো থাকে, তখন সেটাকে আমরা প্রাদি সমাস বলি। আসলে প্রাদি সমাসও কিন্তু অব্যয়ের অন্তর্ভুক্ত বলা চলে। এরপর আসো আমাদের সর্বশেষ আলোচনা, সেটি হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসটা কি? নিত্য সমাস হচ্ছে যে সমাসে সমস্যমান পদগুলো সব সময় সমাসবদ্ধ থাকে, এটার ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা বলি নিত্য সমাস। এমন অনেক সমাস আছে, যেমন আমি বলি 92, 92, 92 সমান 2 ও 90। আমার কি 92কে এভাবে বলার প্রয়োজন আছে? কিংবা আমরা, তুমি, আমি ও সে, দর্শন মাত্র, কেবল দর্শন। ঠিক আছে, তো এই হচ্ছে নিত্য সমাস, প্রাদি সমাস। এরপরে অলুক, অলুক সমাস, সেটা আমরা আগে আলোচনা করেছি, উপপদ আলোচনা করেছি। এগুলো হচ্ছে অপ্রধান সমাস। তো এগুলো নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। আজকে নিত্য সমাস এবং প্রাদি সমাস নিয়ে আলোচনা করেছি এবং শুরুতে অব্যয়ভাব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।